আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি লহমা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো। রায়গঞ্জে পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিয়ে শুরু হলো রাজনৈতিক চাপানুতোর। পোস্টাল ব্যালটের নিরাপত্তায় ঢিলেমির অভিযোগ করলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। পাল্টা অজুহাতের কটাক্ষ ছুড়েছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। যদিও এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলেও কেউ মুখ খুলতে চাননি। রাজ্যের পুলিশ যারা কাজ করার জন্য পুলিশে ভর্তি হয়েছে, পুলিশের চাকরি করছেন, তারা তাদেরকে বাধ্য করছেন রাজ্যের সরকার তাদের দলীয় কাজে ব্যবহার করতে, দলীয় কাজ করতে। স্বাভাবিক কারণে আমরা ইভিএম টেম্পারিং করবে রাজ্য পুলিশের মদতে স্থানীয় প্রশাসন, এটা স্বাভাবিক ঘটনা রয়েছে। সেজন্য আমরা ডিসিআরসিতে কেন্দ্রীয় নিরাপত্তার প্রথম থেকেই দাবি করেছিলাম। মানে ওনারা বলছেন কারচুপি হতে পারে। আরে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তারপর সিসিটিভি সার্ভেলেন্সে রয়েছে, ঠিক আছে। ওখানে যেটা গালা দিয়ে সিল করা রয়েছে, তো সেক্ষেত্রে ওনারা নিজেদের কর্মীদেরও ওখানে পাহারা দিচ্ছে। আজকে সব পার্টির কর্মীরা রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসেরও রয়েছে, বিজেপিরও রয়েছে, কংগ্রেসের নিয়েছে। তো ওরা তারপরও মানে কেন এত হতাশায় ভুগছে? গত 26শে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। ভোট শেষ হওয়ার পর রায়গঞ্জ মহকুমার ইভিএম গুলি সুরক্ষিত রয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে। অপরদিকে পোস্টাল ব্যালট গুলি রাখা হয়েছে কর্ণজোড়া ট্রেজারিতে। সেই পোস্টাল ব্যালটের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ আনলো উত্তর দিনাজপুর জেলা বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, ট্রেজারিতে পোস্টাল ব্যালটের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে। তার পরিবর্তে সেই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এখানেই আপত্তি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, রাজ্য পুলিশ ও প্রশাসনের ওপরে কোনো ভরসা নেই তাদের। তারা তৃণমূলের হয়ে কাজ করছে। গত পঞ্চায়েত বা পৌর নির্বাচনে যেভাবে বুথের পাশাপাশি গণনা কেন্দ্রেও ভোট লুট হয়েছে, তাতে এবারে ট্রেজারি থেকেও যে পোস্টাল ভোট লুট হবে না তার গ্যারান্টি কে দিতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করছে বিজেপি। রায়গঞ্জ ট্রেজারিতে, কর্ণজোড়ার ট্রেজারিতে পোস্টাল ভোট যারা দিয়েছে, সেই পোস্টাল ব্যালটগুলো রায়গঞ্জ ট্রেজারিতে আছে। আমাদের জেলায় প্রায় 6000 এরকম পোস্টাল ভোটার রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কদিন আগে তার নিরাপত্তায় যে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর লোকেরা ছিল, তাদেরকে সরিয়ে দিয়ে রাজ্য পুলিশকে দিয়ে তার সুরক্ষার ব্যবস্থা করেছে। আর আমরা এর তীব্র বিরোধিতা করছি। কারণ আমরা জানি গত পঞ্চায়েত ভোট, বিভিন্ন পৌরসভার ভোটে তৃণমূল যেমন বুথে চুরি করেছে, বুথ জ্যাম করেছে, সেরকমভাবে কাউন্টিং হলে গিয়ে কাউন্টিংয়ে কী রকমের গরমিল করেছে আপনারা জানেন, আপনারা দেখিয়েছেন। তার পরবর্তীর ঘটনা প্রবাহ আপনারাও দেখিয়েছেন। স্থানীয় প্রশাসন তৃণমূলের হাতে। সেই পোস্টাল ব্যালটগুলোর যে পরিবর্তন হবে না তার কি গ্যারান্টি রয়েছে? কারণ স্থানীয় প্রশাসন বা স্থানীয় পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের উপরে আমাদের ভরসা বা আস্থা কোনোটাই নেই। কারণ পশ্চিমবঙ্গ পুলিশকে তৃণমূল তার দলীয় স্বার্থে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে। সেইখানটায় রাজ্য পুলিশ নিরাপত্তা রয়েছে, তার মানে এরকমটা হতেই পারে বা হবেই যে সেইখানকার পোস্টাল ব্যালটগুলোকে টেম্পারিং করা হবে। আমরা সেখানে অতি সত্বর আবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সেখানে দাবি করছি। এই বলে আমরা মাননীয় সমাহর্তার কাছে আমরা চিঠি লিখেছি। এবার দেখি সমাহর্তা কী পদক্ষেপ নেয়, তারপরে আমরা আগামী আমাদের যে ইভিএম কারচুপির কোনো অভিযোগ আপনারা করেন? হতেই পারে। রাজ্য পুলিশের ওপরে কোনো রকমের আস্থা কেউ রাখে? রাজ্য পুলিশকে তৃণমূলের পুলিশ মন্ত্রী তার দলীয় ক্যাডারে পরিণত করে দিয়েছে।
অপরদিকে বিজেপির এই অভিযোগকে পাল্টা কটাক্ষ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি জানান, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাদের পরাজয় নিশ্চিত, তাই বাহানা খুঁজছেন বিজেপির জেলা সভাপতি। কেন্দ্র বাহিনী নেই, এটা তো দেখুন ইলেকশন কমিশন তয় করে কোন বাহিনীকে কোথায় পাঠাবে। হ্যাঁ, আজকে স্ট্রং রুমে আমার যেটা জানা আছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ওখানে কেন্দ্র বাহিনী রয়েছে। হ্যাঁ, আর কোথাও যদি কেন্দ্র বাহিনী না থাকে তাহলে আমিও আহ্বান করবো যাতে কেন্দ্র বাহিনী থাকে। আজকে দেখুন বিজেপির পায়ের নিচে মাটি সরে গিয়েছে, তাদের পরাজিত নিশ্চিত। হ্যাঁ, আর সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এই রায়গঞ্জ 5 নম্বর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে বিজেপি তাদের অজুহাতের, হ্যাঁ, আজকে বাসুদেব সরকার জেলা সভাপতি, ওনাকে তো একটা অজুহাত দিতে হবে। সেই জন্য এই ধরনের আগের থেকে অজুহাত ওনারা খুঁজে বের করার বিফল প্রচেষ্টা করছেন। আজকে আমরা দেখেছি ভোট চলাকালীন কৃষ্ণনগরেও দেখলাম তৃণমূলে ভোট দিতে গিয়ে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে পদ্মফুলের ছবি ফুটে আসছে, সেই ইভিএমটাকে আবার রদ করে নতুন ইভিএম দেওয়া হলো। এই ধরনের ইলেকশনের দিনও আমি দেখেছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের 2 নম্বর বোতাম, হ্যাঁ, পুশ করলে ভোটই পড়ছে না। তো এই ধরনের অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। হ্যাঁ, আর ভোটগুলো তো বিজেপিতে কেউ না দিতে চাইলেও ভিভিপ্যাট দেখাচ্ছে বিজেপির দিকে করছে। তো ইভিএমের কারসাজির ব্যাপারটাও ওনারা বলছেন। হ্যাঁ, আর ওনারা নিজেদের যে কেন্দ্র বাহিনী আছে তাদেরকেও ওনারা বিশ্বাস করছেন না। অ্যাকচুয়ালি ওনারা হতাশায় ভুগছেন, কেননা এখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে এই সিটটা জিততে চলেছে, সেই জন্য তারা অজুহাত খুঁজে বের করে। যদিও এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলেও কেউ মুখ খুলতে চাননি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বর্ষা আসার আগে রাজ্য জুড়ে বজ্রপাতের ঘটনা বাড়ছে। বৃহস্পতিবার বজ্রপাতে রাজ্যে প্রায় 20 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে মালদা জেলাতে মৃতের সংখ্যা 11। এই মৃত্যু ঠেকাতে বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত বলে জানান বিশেষজ্ঞরা। আসছে বর্ষা, এর মধ্যেই বাড়ছে বজ্রপাতের প্রবণতা। সম্প্রতি রাজ্য জুড়ে বজ্রপাতে বাড়ছে মৃত্যুর ঘটনা। প্রসঙ্গত বৃহস্পতিবার মালদা জেলার বিভিন্ন প্রান্তে ঘটেছে বজ্রপাতের মতো ঘটনা। জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 11 জনের। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যেখানে গোটা রাজ্যে মৃতের সংখ্যা 20। এমন ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ। বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা, তাই তাকে আটকানোর সাধ্য নেই মানুষের। তবে সচেতনতা অবলম্বন করলে অনেক ক্ষেত্রেই বজ্রপাতে প্রাণহানির মতো ঘটনা এড়ানো সম্ভব। কিন্তু কিভাবে তা সম্ভবপর হবে? বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা কৃষি নির্ভর হিসেবে পরিচিত, তাই এই জেলার অধিকাংশ মানুষকেই কৃষিকাজের জন্য মাঠে ঘাটে যেতে হয়। ফলে তাদের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি থাকে। তাই অবিলম্বে তাদের অনেক বেশি সচেতনতা অবলম্বন করা উচিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রায়গঞ্জের ভূগোলের শিক্ষক চন্দ্রনারায়ণ সাহা জানিয়েছেন, আর কদিন পরেই মৌসুমী বায়ু প্রবেশ করবে, তখন ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ। এই মেঘ 2 ধরনের শক্তির সৃষ্টি করে, একটি ধনাত্মক, অপরটি ঋণাত্মক। এই 2 শক্তি আকাশে যখন স্পার্ক করে তখন বিদ্যুতের সৃষ্টি হয়, যা নেমে আসে ধরায়। সে সময় কোনো প্রাণী সেখানে থাকলে তিনি আক্রান্ত হন, অনেকের মৃত্যুও হয়। তাই বাড়ির আর্থিন মজবুত রাখা, ঘটনার সময় গাড়িতে ধাতব পদার্থ স্পর্শ না করা, রাবারের জুতো পরে বেরানো সহ একাধিক সচেতনতা অবলম্বন করা উচিত বলে মনে করেন চন্দ্রনারায়ণ বাবু। বাজের ক্ষেত্রে কি হয়, ধরুন হচ্ছে যখন মেঘটা ঢুকছে, বিশেষ করে যেমন 31শে মে আমাদের ভারতবর্ষে যখন মৌসুমী বাতাস ঢুকে যাবে, যে মেঘ থেকে বৃষ্টিটা হয় বজ্রবিদ্যুৎ সহ মেঘ, সে মেঘটাকে বলা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘের ক্ষেত্রে পুরো আকাশ জুড়ে থাকে এবং ঘন কালো হয়ে যায়। তখন তার মধ্যে 2 ধরনের শক্তির সৃষ্টি হয়, একটা হচ্ছে গিয়ে ধনাত্মক এবং একটা হচ্ছে ঋণাত্মক। সেই ঋণাত্মক এবং ধনাত্মক, এমনি দেখবেন না, যখন হচ্ছে ওই ইলেকট্রিক পোলে যখন ইলেকট্রিকের তারগুলো যদি লুজ হয়ে থাকে তখন সেখানে স্পার্ক করে, ঠিক একই রকমভাবে আকাশে যখন স্পার্ক করে দুটো শক্তির মধ্যে, তখন কিন্তু বিদ্যুৎ সৃষ্টি হয় এবং সেটা বৃষ্টির জলের সঙ্গেই কিন্তু নেমে আসে আমাদের পৃথিবীতে। যেমন হতে পারে বাড়িঘর যে আমরা বানাচ্ছি, বাড়ির যে আর্থিং সেটাকে আমরা সলিড করতে পারি, সেটাকে আমরা যদি সঠিক রাখি তাহলে কিন্তু বাস থেকে আমরা ঘরে বাঁচবো। যদি গাড়ির মধ্যে থাকি সেক্ষেত্রে আমরা গাড়ির যে মেটাল যে পদার্থগুলো আছে, ধাতব পদার্থ, সেগুলোকে টাচ না করে থাকবো। একান্তই যদি বাইরে বেরোতে হয় তাহলে রাবারের জুতো পরে বেরোবো। একান্তই যদি বজ্রপাত কারোর উপর হয়ে যায় তাহলে কিন্তু আমরা জানি ইলেকট্রিকের শক লাগলে যে সমস্ত কাজগুলো করা উচিত সেগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমরা তাকে বাঁচাতে পারবো।
চিকিৎসক বিদ্যুৎ ব্যানার্জি জানিয়েছেন, বাজ পড়ার সময় বিদ্যুৎ পাস হয়। সে সময় মানুষ সেখানে থাকলে তার শরীর স্পর্শ করে বিদ্যুৎ, তাতে দুর্ঘটনার কবলে পড়েন তারা। তাই বাজ পড়ার পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে ফাঁকা জায়গা ছেড়ে শেডের নিচে চলে যাওয়া উচিত। এছাড়াও বজ্রপাতে আহত হলে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনা উচিত, তাতে কিছুটা হলেও প্রাণ বাঁচানো যেতে পারে। যদিও ঘটনাস্থলেই অনেকে প্রাণ হারান। কারণে না, বজ্রপাতে মৃত্যু হয়, এটা হচ্ছে তড়িতাহত হয়ে মৃত্যুর ঘটনা। মানে বাজ পড়া মানে কি, একটা ইলেকট্রিক্যাল কারেন্ট পাস করে, সেখানে কোনো মানুষ যদি থাকে তার শরীরের মধ্যে দিয়ে সেটা পাস করলে তড়িতাহত হয়ে মৃত্যু হয়। মানে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? সাবধানতা যাতে এমন জায়গাগুলো এড়িয়ে চলা উচিত যেখানে বজ্রপাতের সম্ভাবনা বেশি, কোন যেমন জায়গা- ফাঁকা মাঠ বা ফাঁকা জায়গা, সেখানে বজ্রবিদ্যুৎ সহ মেঘ শুরু হলে সেখানে না থাকাই ভালো। ছাউনির নিচে বা বাড়ির মধ্যে থাকাটাই সেফ। তৎক্ষণাৎ হচ্ছে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা, এটাই হচ্ছে একমাত্র কাজ। সেখানে যত দ্রুত আনা যায় তত একটা বাঁচাবার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু বেশ কিছু বাজ পড়ার মৃত্যু তৎক্ষণাৎ ঘটে যায়। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকের গণ্ডি টপকালো রায়গঞ্জের এলেঙ্গা গ্রামের মেয়ে অপ্সরা খাতুন। জন্ম থেকেই দৃষ্টিহীন সে, ছোট থেকেই ব্রেইল পদ্ধতিতে চলে তার পঠন পাঠন। এবারে মাধ্যমিক পাশ করে দরিদ্র পরিবারের মেয়ে, তার এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে সকলেই। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। কোনো প্রতিবন্ধকতা নয়, আমরা হচ্ছে যদি চাই তাহলে, মানে আমাদের যদি মনে যদি ইচ্ছে শক্তি থাকে, তাহলেই হচ্ছে সব প্রতিবন্ধকতা জয় করা যায়। কোনো প্রতিবন্ধকতাই সাফল্যের পথে বাধা হতে পারে না, তা আবারও প্রমাণ করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক এবং মেয়ে জন্ম থেকেই দৃষ্টিহীন, কিন্তু তাতে কি? নিজের লক্ষ্যে স্থির রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলেঙ্গা গ্রামের মেয়ে অপ্সরা খাতুন। অপ্সরার বাবা সংসারের আর্থিক সংস্থানের জন্য ভিন রাজ্যে থাকেন, মা গৃহবধূ। অপ্সরার আরও 2 বোন রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্ম থেকেই দৃষ্টিহীন অপ্সরা। ছোটবেলায় বাবা চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। পরে শিলিগুড়িতে তাকে একটি স্কুলে ভর্তি করানো হয়েছিল। সেখানেই ব্রেইল পদ্ধতিতে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত চলে পঠন পাঠন। এরপর রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীতে ভর্তি হয় সে। সেখানেও একইভাবে পড়াশোনা চালু হয়। এবারে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 300। বিশেষভাবে সক্ষম হয়েও অপ্সরার মাধ্যমিকে গণ্ডি পেরোনোয় খুশির আবহ এলাকা জুড়ে। অপ্সরার মা তাহেরা খাতুন জানান, অপ্সরার বাবা বাইরে কাজ করে অনেক কষ্ট করে সংসার চালান। অপ্সরার পড়াশোনা চালিয়ে যাওয়ার নেপথ্যে তার বাবার অনেক অবদান। তবে মাধ্যমিকের ফলে আরও কিছু প্রত্যাশা ছিল। বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি করানো হয়েছে মেয়েকে, তবে বইপত্র কিনতে পারেননি এখনো। তাই সহায়তা চাইলেন অপ্সরার মা। মেয়ে তো মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। কি আশা ছিল মেয়ের কাছে? মেয়ের কাছে তো আরো নাম্বারের থেকে ভালো পাওয়ার আশা ছিল, তো উত্তর পরিশ্রম হলো, তো যা পেয়েছে তাই আর এটাই করতে হবে। এখন ওরও দেখতে পায় না চোখে, অনেক কবে থেকে এই সমস্যা? ও জন্ম থেকে ওকে অনেক ওর বাবা করেছে, কষ্ট করে অনেক লেখাপড়া করেছি। সবসময় ওর বাবা বাইরে থাকে। কিভাবে করলেন? মানে ওকে আগে চিকিৎসা করতে নিয়ে গেছিলাম, চিকিৎসা করে ডাক্তার যখন বললো ভেলোরে যে হবে না 5 বছর বয়সে, তারপরে ওর বাবা বললো যে যখন হবে না জন্ম থেকে এরকম, তো স্কুল খুলতে গেল শিলিগুড়িতে। গঙ্গারামপুরে গেল, প্রথমে গঙ্গারামপুরে দেখলো স্কুল ভালো নাই, তারপরে শিলিগুড়িতে ঠিকানা পেলো, ওখানে গেল, ওখানে ভর্তি করেছিল। 2 মাস ধরে ওর বাবা ওখানে নিয়ে যাওয়া আসা করছিল মায়ের মতো। আমি আবার বাড়িতে, আমার 2টা বাচ্চা আছে, বাড়িতে শ্বশুর শাশুড়ি বুড়ো, বাড়িতে থাকতে যেতে পারছি না। ওর বাবাই 2 মাস নিয়ে যাওয়া আসা, ওখান থেকে ঘর ভাড়া করে থাকলো। তারপরে হোস্টেলে দিয়ে দিলাম, ওখানে থাকলো 8 বছর। ওখানে 8 বছর থাকার পরে তারপরে 6 থেকে নিয়ে আসলাম এখানে রায়গঞ্জে 7-এ ভর্তি করলাম। এখানে নিবে না, বলছে ও দেখতে পাচ্ছি না, একটাই কি করে আমরা নিব। তারপরে ভিডিও ডিআই দিয়ে ধরে ওর বাবা ভর্তি করলো, ভর্তি করে সঙ্গে এখন এখানেই পড়াশোনা চলছে। বাড়ি থেকে ওর বোনটাই নিয়ে যাচ্ছে টোটো করে। এখানে মোড়ে একটা মার্কেট আছে, আমি ওখানে নিয়ে যাই,
কোনোদিন বোন নিয়ে যায়, ওরও আবার লেখাপড়া করে ওর অসুবিধা হয়, তো আমি নিয়ে যাই টিউশনে হেঁটে হেঁটে। অপসরা জানায় সে রাইটারের মাধ্যমে পরীক্ষা দিয়েছিল। সে উত্তর বলতো, রাইটার তা লিখে দিতেন। তবে প্রত্যাশা আরো বেশি ছিল তার। দিনে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করত। সকালে পড়াশোনা বেশি হতো। গান গাইতে ভালোবাসে অপসরা। এদিন দুকলি রবীন্দ্রসঙ্গীতও গাইল সে। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। হচ্ছে স্ক্রাইবের মাধ্যমে দিলাম। আমার বোন আমার রাইটার ছিল, আমি ও হচ্ছে আমাকে কোশ্চেন পড়ে শোনাতো, আর আমি হচ্ছে ওকে অ্যান্সার দিতাম। কেন এই পদ্ধতি কেন ব্যবহার করতে হবে? কারণ ব্রেল পদ্ধতিতে খাতা তো এখন বোর্ডে চেক হয়, সেখানে ব্রেল এডুকেটর স্পেশাল আছেন কিনা সেটা তো। উম, তোমার কি আশা ছিল এই নাম্বার না এর থেকে আরো বেশি ছিল? না, আমার এর থেকে আরো বেশি আশা ছিল। আচ্ছা, কতক্ষণ সময় দিতে পড়াশোনা করতে? 7-8 ঘন্টা। 7 ঘন্টা কিভাবে পড়তে? কোন সময়টা তুমি বেছে নিতে পারো? সকাল আচ্ছা, সকালবেলা। সকালের দিকে বেশি পড়তে? সকালের দিকে বেশি পড়তাম। তুমি কোন স্কুলে পড়ো? আমি রায়গঞ্জ গার্লস হাই স্কুলে পড়ি। আমি ব্রেল শিখলাম হচ্ছে শিলিগুড়িতে, ওখানে একটা স্কুল আছে প্রেরণা এডুকেশনাল সেন্টার, ওখানেই শিখলাম। হচ্ছে মনের চেষ্টা শক্তি থাকলে হচ্ছে কোনো প্রতিবন্ধকতা নয়, মনের ইচ্ছা থাকলেই হচ্ছে সব পারা যায়। অতীতে ইচ্ছে হচ্ছে আমি টিচার হব, আর তার পাশাপাশি হচ্ছে সব ব্রেল শেখাতে চাই সবাইকে। অপসরার বোন আসমা খাতুন জানায়, দিদিকে স্কুলেও টিউশনে নিয়ে যেত সে। দিদিকে শিক্ষক হিসেবে দেখতে চায় আসমা। দিদির সাফল্যে খুশি সেও। সাহায্য করতে? দিকে মানে স্যার নোটস দাগাই দিত, নোটস দিত, আমি দেখাই দিতাম, তারপরে স্কুলে নিয়ে যেতাম, টিউশনে নিয়ে যেতাম। দিদি যে মাধ্যমিক মানে প্রথম ধাপ উত্তীর্ণ করলো জীবনে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ও মাধ্যমিক পাস করলো। দিদিকে কি হিসেবে দেখতে চাও? দিদিকে টিচার হিসাবে দেখতে চাই। সাহায্য করবে? হ্যাঁ, পুরো হ্যাঁ সারা জীবন সাহায্য করতে চাই। মানে ঝগড়া হয় দিদির সাথে? হ্যাঁ, মাঝে মধ্যে ঝগড়া হয়, কি নিয়ে? এমনি আমাদের তর্কাতর্কি। বিশেষ শিক্ষক জয়দা সেদিন উপস্থিত হন অপসরার বাড়িতে। তিনি জানান, কোনো প্রতিবন্ধকতা নয়, যদি তার সঠিক পথ জানা থাকে। অপসরার শিক্ষক হওয়ার যোগ্যতা রয়েছে, তা নিয়ে আশাবাদী বিশেষ শিক্ষক। চিনবো না, ও তো আমার ছাত্রী, ও 7 থেকেই রায়গঞ্জ গার্লসে পড়ছে, আর রিসের সঙ্গে আমার সঙ্গে প্রতিনিয়ত দেখা হয়। কি বলবেন, মাধ্যমিক দিয়েছে, ফল প্রকাশ হয়েছে? ফল প্রকাশ হয়েছে, কিন্তু যতটা প্রত্যাশা ছিল ততটা পূরণ করতেও পারেনি, যার জন্য আমি খুব একটা বেশি খুশি হইনি। তবুও মানে মনকে মানিয়ে নিতে হচ্ছে। মানে ওকে প্রথমে আমি এটা অনুপ্রেরণা দিয়েছিলাম যে কোনো প্রতিবন্ধকতাই কিন্তু প্রতিবন্ধকতা নয়, যদি সঠিক রাস্তা জানা থাকে। সেই জন্য ওই পথেই ওইভাবেই চলছে। তারপরে যে সমস্ত নোটগুলো সেগুলো ব্রেল পদ্ধতিতে লিখে দেওয়া হতো। ব্রেল তো সাবলীলভাবে একদম 2 হাতেই পড়াশোনা করে, যেটা আপনার আমাদের এই ডিস্ট্রিক্টে কেউ জানে বলে আমার মনে হয় না। আমি এই দ্বিতীয় দেখলাম, আমাদের এক স্যারকে দেখেছিলাম আর ওকে দেখলাম। হওয়ার যোগ্যতা আছে, যেহেতু ও ব্রেলটাকে একেবারে নখদর্পণে করে ফেলেছে, তো শিক্ষক হওয়া তো কোনো ব্যাপার না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। অনির্দিষ্টকালের জন্য সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামলো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের সদস্যরা রায়গঞ্জ শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি দুলাল রাজবংশী। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গ বা উত্তর দিনাজপুর জেলায় এখনো সেভাবে গরম পড়েনি, কিন্তু তার মধ্যেও শিক্ষাবিদদের সাথে আলোচনা না করে রাজ্য সরকার গরমের অজুহাতে সরকারি স্কুলগুলিকে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। কিন্তু বেসরকারি স্কুলগুলিতে এই আবহাওয়ার মধ্যে দিয়ে চলছে পঠন পাঠন। এর জেরে 75% দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা স্কুল বন্ধ থাকায় গরমে মাঠে ঘাটে কাজ করছে। একটাই উদ্দেশ্য, সমস্ত শিক্ষা ব্যবস্থাকে সুযোগ করে দেওয়া। আপনারা সচেতন মানুষ জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা। আমরা আজকে এই অবস্থান করছি গরমের অজুহাতে। সারা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলার যে বৈচিত্র্য অনুযায়ী
যে পরিবেশটা বিভিন্ন রকম, সেগুলো কোনো রকম বিচার বিবেচনা না করে আবহবিদ, শিক্ষাবিদ বা শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে হঠাৎ করে ওই 21শে এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়। অথচ আমাদের উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলার এখনও আমাদের সেইভাবে গরম পড়েনি এবং পাশাপাশি বেসরকারি স্কুলগুলো কিন্তু এর মধ্যে চলছে। ফলে দু ধরনের একটা শিক্ষা ব্যবস্থা এই গরমের ছুটির নাম করে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যে পরিকল্পনা রাজ্য শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে তারা করছে, তারই অঙ্গ হিসাবে এই স্কুলগুলোর প্রতি, সরকারি স্কুলগুলোর প্রতি অভিভাবকদের অনাগ্রহ সৃষ্টি করার লক্ষ্যকে সামনে রেখে আজকে সরকারি স্কুল অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং যার ফলে আমজনতা 75% ঘরের ছেলেমেয়েরা যে সরকারি প্রাইমারি স্কুলে, সরকারি হাই স্কুলে পড়ে, সেখানে পড়াশোনা হচ্ছে না। ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা এই দাবদাহের মধ্যে তারা মাঠে ঘাটে কাজ করছে, অথচ স্কুলে এসে তারা যে পড়বে সেই সুযোগটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের ৫ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো শুক্রবার। এদিন রায়গঞ্জের সুপার মার্কেটের চেম্বার অফ কমার্সের সভাকক্ষে একটি কর্মসূচি গ্রহণ করা হয়, পতাকা উত্তোলন করা হয় এদিন। এরপর মরণোত্তর দেহদানের বিষয়ে নানান তথ্য তুলে ধরা হয়। আমাদের কর্মসূচি বলছে মূলত আমাদের প্রতিষ্ঠানের ৫ম প্রতিষ্ঠা দিবস। আমরা সকাল ৮:৩০ আমাদের কার্যালয়, যেটা শ্রী মায়ের বাড়ি নাম দিয়েছে, সেখানে আমাদের সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা শুরু করেছি আজকের দিনটি। আর এই দিনটিকে সঠিকভাবে আমরা উদযাপন করবার জন্য আমাদের সবচেয়ে প্রিয় এবং খুব সমাজের সবচেয়ে মূল্যবান একটি সেবা কাজ, যেটি মরণোত্তর দেহ অবদানের অঙ্গীকার, এই যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি গত 2 বছর ধরে। সেখানে আমাদের কিছু ডোনার অলরেডি এখানে ডোনেট করেছেন, তাদের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন এবং সেই বিষয়ে তাদের বিভিন্ন রকম প্রশ্ন থেকে যাচ্ছে। যেহেতু রায়গঞ্জ মেডিকেল কলেজে এখনও সেই বডি প্রিজার্ভেশনের জায়গাটা আসেনি, তো তাদের একটা দুশ্চিন্তার বিষয় থেকেই যায়। সেই জন্য তাদের কিছু প্রশ্ন উত্তরকে আমরা সম্মুখীন করব এবং আমাদের রায়গঞ্জের বিশিষ্ট কিছু মানুষদের সহযোগিতায় এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের মধ্য থেকে, সেই উদ্দেশ্যেই আজকে এই আমাদের পূর্ণ যে দিন, শুভ দিন সংগঠনের, সেই শুভ দিনের একটি অন্যতম সেবা কার্য মরণোত্তর দেহ অবদানের অঙ্গীকার, এই কার্যটি, যেটা মূলত আমরা সেমিনারটির নাম দিয়েছি মৃত্যুঞ্জয়, সেটি আমরা করতে চলছি। অলরেডি আমাদের সেটি চলছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।